দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী মাসের। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নির্বাচন কমিশনের প্রস্তুত ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাআল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। রাজনীতির মাঠে থাকা দলগুলো মনে করে গত এক বছরে খুন জখমের ঘটনাও কম নয়। হাতে নির্বাচনের বড়জোর 7 মাস বাকি, অথচ একের পর এক সহিংসতা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং বাসদের সহকারী সম্পাদক রাজিকুজ্জামান রতন মনে করেন নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে। আমার কাছে যেটা মনে হয় যে সরকারের প্রস্তুতি এবং পরিবেশ দুটোর মধ্যে এখন আমি ঘাটতি দেখছি। প্রস্তুতিগত ঘাটতি কেন দেখছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখনো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিয়ন্ত্রণে যারা কাজ করছেন তাদেরকে অতটুকু দৃঢ় মনে হচ্ছে না। আমরা এক দখলদারের পরিবর্তে আরেক ধরনের দখলদারের অবস্থান দেখতে পেয়েছি। আমরা বিচার বিভাগকে একটা স্বাধীন মর্যাদা সম্পন্ন দেখতে চেয়েছিলাম, সেটা এখনো প্রতিষ্ঠিত হয় নাই। পুলিশ কখনো কখনো নির্বিকার, কিন্তু পুলিশকে তো আমরা কার্যকর দেখতে চেয়েছিলাম, যে পুলিশ একটা পুলিশ বিধান অনুযায়ী চলবে, সেটাও আমরা প্রবর্তিত হতে দেখলাম না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে গণ অভ্যুত্থানের পর গড়ে ওঠা এনসিপি অন্তর্বর্তী সরকারের প্রায়োরিটির তালিকায়। উনি কি মনে করে করেছিলেন জানি না, কিন্তু দৃশ্যত বোঝা গেল যে উনি এদেরকে সরাসরি প্রশ্রয় দিচ্ছেন। নির্বাচনে যারা গুরুত্ব পাবে ভোটের ফলাফলে আগে থেকে ধারণা করা যায়, তো তাদেরকে উনি হয়তো বিশেষ গুরুত্ব দিচ্ছেন। আমাদের বেলায় কোনো স্পেশাল কিছু নেই। জুলাই পরবর্তী সরকারের কাছে খেটে খাওয়া মানুষ সহ সাধারণদের যে প্রত্যাশা তা পূরণ হয়নি। বাজারে এখনো সিন্ডিকেট, জিনিসপত্রের দামও আসেনি নাগালে। সমর্থন এবং শক্তি যোগানো সেই জায়গাটা সরকার পায় এবং সরকারেরও ভূমিকা নিতে সহায়তা হয়, কিন্তু সেটা না করার ফলগুলো আমরা দেখেছি অনেক ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছে, এমনকি সরকারের বিষয়ে পক্ষপাতের অভিযোগ উঠেছে। সেটা না করতে ব্যর্থ হলে বরং সংকট বাড়বে। জনগণের অনেক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার ন্যূনতম একটা ছিল, ধরেন এর আগে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ছিল সে জনগণকে ন্যূনতম মর্যাদা দিত না, জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত না। সরকার গঠনের প্রায় উষালগ্ন থেকেই সরকার আসলে কেবল ছাত্র তরুণদের দিকে সরকার ঝুঁকে পড়েছিল। সমর্থনটাকে কার্যকারীভাবে যে ব্যবহার করা রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনায় সরকারের শেখানো সরকারের সীমাহীন একটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি। রাজনীতির মাঠে থাকা ছোট মাঝারি দলগুলো মনে করে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা অন্তর্বর্তী সরকারের উচিত সকল দলের মতকে সমান গুরুত্ব দেওয়া। কাউকে মদত যোগানো সরকারের কাজ। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 2024-এর 5ই আগস্ট তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই দাবি ওঠে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। এ নিয়ে গেল ডিসেম্বরে প্রথম ভারত সরকারকে চিঠি বা নোট ভার্বাল দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। 23 ডিসেম্বর দিল্লি তা গ্রহণ করে। এর আগে 2024-এর 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে 13 নভেম্বর ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার উদ্যোগ নেয় প্রসিকিউশন। এরই মধ্যে আদালতে হাজির না হওয়ার অপরাধে তাকে দেয়া হয় কারাদণ্ডের আদেশও। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কয়েক দফা তাগাদা দেয়া হলেও তার কোনো জবাবই দেয়নি ভারত সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারত সাড়া না দিলেও শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি, কেউ আসুক বা না আসুক, সেজন্য তো বিচার আটকে থাকে না। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ কতবার চিঠি দিল, তার চেয়েও বড় কথা শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা। আমাদের যে অনুরোধ আমরা করেছি কূটনৈতিকভাবে, সেই অনুরোধের যথেষ্ট আমি বলবো যে উপযুক্ত ভাবে তাদের দিক থেকে আমরা উত্তর বা সহযোগিতাটা হয়তো পাচ্ছি না। ভারতের দিক থেকেও সমপরিমাণে সহযোগী মনোভাব যদি পাওয়া যায়,
তবেই এই আমরা যে উদ্দেশ্য বা যে বিষয়টা আপনি বললেন সে বিষয়ে একটা সমাধানের পথ হয়তো খুঁজে পেতে পারি। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো সম্ভব কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল। এর প্রতিবাদে ওই দিন মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া। আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। ওই সময় হল রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দাবি, হল পর্যায়ে কমিটি দেয়া তাদের সাংবিধানিক অধিকার। বিশ্ববিদ্যালয়ের আইনেও এ বিষয়ে কোনো বাধা নেই। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অধ্যাদেশ বা আদেশ আছে, কারোর যে রাজনৈতিক বা সাংবিধানিক যে অধিকার সেটি ক্ষুণ্ণ করার ন্যূনতম কোনো সুযোগ কারণ নেই। তো এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আসলে গুপ্ত রাজনীতির যে মডেল সেটাকে এন্ডোর্স করা হলো এবং প্রকাশ্য রাজনীতিকে ডিসইনসেন্টিভাইজ করা হলো। হলে ছাত্র রাজনীতির সুযোগ রেখে গণরুম, গেস্ট রুম কালচার বন্ধে কার্যকর পদক্ষেপ চান এই ছাত্র নেতা। আপনার যদি মাথা ব্যথা হয়, মাথা কেটে ফেলা তা কোনো সমাধান নয়, বরং হল রাজনীতি করলে সেটি কোন কাঠামোর ভিত্তিতে হতে পারে একটি রোডম্যাপ তৈরি করা উচিত। তবে লেজুর ভিত্তিক রাজনীতির নিপীড়ন থেকে মুক্তি পেতে হলে ছাত্র রাজনীতির বিপক্ষে ছাত্র অধিকার পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক এরিয়াগুলোতে সাংগঠনিক কমিটি দিয়ে কাঠামো তৈরি করে সেই সমস্ত জায়গায় ছাত্র রাজনীতির পক্ষে আমরা নই। শিক্ষার্থীরা মনে করে যদি আবারও হলে হলে রাজনীতি ফিরে গেলেন তারা আবারও দাসত্ব জীবনে ফিরে যাবে। আবারও একটা সিটের জন্য তাকে হল প্রবেশের কাছে না গিয়ে তাকে হচ্ছে এলাকার যে বাইরে পলিটিক্স করে সেই বাইরের পিছনে যেতে হবে। এদিকে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা জানিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে একমত হয়ে হলে সাংগঠনিক কার্যক্রম বন্ধ রেখেছে সংগঠনটি। সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা, যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও কোন ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না। এ বিষয়ে শনিবার হল প্রভোস্টদের সাথে বৈঠক শেষে উপাচার্য জানান, হলে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। গত বছর জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশ জারি করতে প্রশাসনকে বাধ্য করে আন্দোলনকারীরা। সেই সিদ্ধান্ত বহাল রাখার দাবি সাধারণ শিক্ষার্থীদের। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। জমি নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের তাড়াইলে দক্ষিণধলা গ্রামে 2020 সালের 14 এপ্রিল কৃষক মুকতুম মিয়াকে প্রকাশ্যে বল্লম দিয়ে গুরুতর জখম করেন আসাদ ও তার লোকজন। এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুকতুম মিয়া। এ ঘটনার বছর না যেতেই ঘটে আরেকটি হত্যাকাণ্ড। এবারও প্রকাশ্যে হত্যা করা হয় কৃষক বুলবুল মিয়াকে। মামলা দেয়া হলে এক পর্যায়ে ভুক্তভোগী পরিবারকে চাপে রেখে দেয়া হয় মীমাংসার প্রস্তাব। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় আসাদ ও তার লোকজন। অভিযোগ উঠেছে, এবার প্রতিপক্ষকে ফাঁসাতে বলির পাঠা হন আসাদের নিজ বুদ্ধি প্রতিবন্ধী বড় ভাই হারিস মিয়া। নিজ বড় ভাইকে হত্যা করে ভাঙচুর ও লুটপাট করা হয় প্রতিপক্ষের বাড়ি, পুকুর, সবজি বাগানের জায়গা দখল এবং কেটে নেওয়া হয় ফসলি জমি ও গাছপালা। এই ছেলেটা বাড়িতে একক তো বাদ খাইতেছে না, এই মানুষের বাড়ি বাড়ি এনে হেনি রয়েছে, তারা কোনোদিন বাড়ি আইবার লাগিয়ে দিছে না। এই আসাদ আর লগে যে হারেসের বউ, আমি অতটুকু জানি। হারেসের তো পরবর্তী ঘটনা ঘটলো যে মারা গেছে। আসাদ ও তার লোকজনের অত্যাচারে গ্রাম ছাড়া প্রায় 30টি পরিবারের 1.5 শতাধিক মানুষ। বড় নয় আমি কিতাব পড়াম বাবা, আমি যারাই আছেন আমি এটা পড়ে থাকতাম, আমার ঘরটা লয়ে গেছে। 2020 সালে মকদুম রে প্রকাশ্য দিবালোকে আসাদরা আমার সামনে মার্ডার করছে। সাক্ষী দেওয়ার কারণে আমার উপরে 3টে মিথ্যা মামলা করে। 30 থেকে 40টা ফ্যামিলি বাড়ি ছাড়া, এরা কেউই বাড়িতে আইতে পারে না, আমরাও যাইতাম পারি না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি অভিযুক্তরা। 2 বছর আগে এই সিআইডির কাছে কি বলছি, হুবহু আমার মনে নাও থাকতে পারে, তখন আপনার অন ক্যামেরায় আমি কিছু বললাম,
আপনারা গিয়ে এটার সাথে মিলাইতেও পারেন। শিগগিরই রহস্য উদ্ঘাটন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের ফাইন্ডিংস আমরা খুব শীঘ্রই এটা একটা সিদ্ধান্তে পৌঁছাবো, আমরা একটা প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করে। ডিবিসি নিউজ ডেস্ক। চাল, ডাল, মাছ, সবজি যে কোনো কিছু কিনতে গেলেই নিষিদ্ধ পলিথিনে ভরে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে খুলনার বাজারগুলোতে। আবার অনেক ক্ষেত্রে ক্রেতারা পণ্য কেনার সময় চেয়ে নিচ্ছেন এ ব্যাগ। ব্যবহার নিষিদ্ধ জানার পরও নানা অজুহাত ক্রেতা বিক্রেতাদের। যখন নিতে আসলাম তখন পলিথিন দিচ্ছে, এখন দোকানদাররা পলিথিন দিলে আমরা কি করবো বলেন? পলিথিন নিষিদ্ধ তো ঠিক আছে, কিন্তু তাও আবার বিক্রিও আসছে বাজারে, বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। আমার কাছে নাই, আমাদের কাস্টমার আসবে না, পলিথিন দাও। ব্যবহৃত পলিথিন স্থান পায় বাসা বাড়ির বর্জ্যে ও নর্দমায়, ফলে ড্রেনেজ ব্যবস্থাপনায় হিমশিম সিটি কর্পোরেশন। নাগরিকরা এই পলিথিনগুলো নিক্ষেপ করছে, বাজারেও দেখা যাচ্ছে যে নিক্ষেপ করা হচ্ছে। তাতে করে দেখা যাচ্ছে যে ড্রেন থেকে যখন আমরা এই ময়লাগুলো যে সঠিকভাবে প্রবাহিত হবে সেটাতে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। প্লাস্টিকের ব্যবহার ও দূষণ বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছে পরিবেশ। প্লাস্টিক থাকার কারণে সেখানে অণুজীবগুলো ক্ষতিগ্রস্ত হয়। এরপরে যদি এটা ছোট ছোট টুকরো হয়ে যায় তখন এটাকে আমরা বলি মাইক্রোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিক পানিতে, তারপরে অন্যান্য আপনার খাদ্যদ্রব্যের মধ্যে চলে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর বলছে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতার বিকল্প নেই। 2026 অর্থবছরে বিভিন্ন প্লাস্টিক পণ্যের উপর ভ্যাট দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে এবং বর্তমান সরকার স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। 1982 সালে বাংলাদেশে পলিথিন বাজারজাত ও ব্যবহার শুরু হয়। 2002 সালে 55 মাইক্রনের নিচে পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক। বর্ষা এলেই আগ্রাসী রূপ নেয় পদ্মা নদী, ভাঙন শুরু হয় মানিকগঞ্জে। অন্যান্যবারের মতো এবারও বদলায়নি এ চিত্র। বর্ষার শুরুতেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়, আর গেল মঙ্গলবার নদী ভাঙনে বিলীন হয়ে যায় পাটুরিয়া লঞ্চ ঘাট। ঘাট বিলীন হওয়ার পর সাময়িকভাবে লঞ্চ চলাচল শুরু হয় পাটুরিয়া 2 নম্বর ফেরিঘাট থেকে, তবে গত শুক্রবার সন্ধ্যায় সেটিও গ্রাস করে পদ্মা। এরপর 1 নম্বর ফেরিঘাটের পাশ থেকে লঞ্চ চলাচল শুরু হলেও তাতে রয়ে গেছে ঝুঁকি। তীব্র স্রোত থাকায় রয়েছে দুর্ঘটনার শঙ্কা। এই ঘাটটার কোনো নিশ্চয়তা নাই, মানুষ পড়ে যাওয়ার ভয় আছে, পড়ে যায় হাত পা ভেঙে যাবে। উঠান আমার অনেক সমস্যা হইতেছে, বাবুকে নিয়ে এমনি যাতায়াত ভাবে অনেক রিস্ক হইতেছে, জানি না কখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের এটা যদি ঠিক করে দিতেন আমাদের সবার জন্য মঙ্গল হইতো। ভাঙন শুরু হওয়ার পরে আমরা ঘাট ওখানে রাখতে পারিনি, পরে বাধ্য হয়ে আমরা 2 নম্বর ফেরিঘাটে লঞ্চ প্লেস করি। ওখানেও একদিন রাখার পরে তারপরেও আবার ভাঙন শুরু হয়। পন্টুন সরিয়ে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানায় বিআইডব্লিউটিএ। পাটুরিয়া লঞ্চ ঘাটে প্রবল স্রোতের কারণে ভাঙন দেখা দিয়েছে। আমরা পন্টুনগুলা শিফটিং করে লঞ্চ ঘাটটা যথাযথভাবে চালানোর চেষ্টা করতেছি। এই ঘাট দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী পারাপার হয়, তাই যাত্রীদের কথা চিন্তা করে দ্রুত লঞ্চ ঘাট মেরামতের দাবি সংশ্লিষ্টদের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। জয়পুরহাটে এবার 43,470 হেক্টর জমি থেকে আলু উৎপাদন হয়েছে প্রায় 9.5 লাখ মেট্রিক টন, যার মধ্যে জেলার 21টি হিমাগারে আলু সংরক্ষণ হয়েছে 2,07,000 মেট্রিক টন। গেল বছর দাম বেশি হয় এবার কৃষকের পাশাপাশি অধিকাংশ আলু হিমাগারে সংরক্ষণ করেন ব্যবসায়ীরা। অবশ্য কৃষকের আশায় কুড়েবালি। হিমাগারে রাখার সময় 1 বস্তা আলুর দাম পড়েছে 1100 টাকা। 4 মাস পর সেই আলু এখন বস্তা প্রতি বিক্রি হচ্ছে মাত্র 620 টাকায়। কৃষক বলছেন দিন দিন আলুর দাম কমতে থাকায় বস্তা প্রতি তাদের লোকসান হচ্ছে প্রায় 900 টাকা। এইবারে আসে আলুর দাম নাই, কৃষক মরে যাচ্ছে, দিনকে দিন আলুর দাম কমে যাচ্ছে। আলু 350-300 টাকা দাম, সে 350 টাকা দিয়ে লাগছে কোলেস্টোরে ভরা, সে ভরাটা আমরা দিব কোথা থেকে? গেল বছর আলুর দাম বেশি হওয়ায় সরকার বাজার নিয়ন্ত্রণ করলেও লোকসান ঠেকাতে এবার কোনো নজরদারি নেই, অভিযোগ ব্যবসায়ীদের। আজকে আলুর বাজার 620 টাকা, অর্থাৎ বস্তাকে 110 টাকায় নেই। বিগত দিনে যখন আলুর দাম বাড়ে তখন প্রশাসন সরকার থেকে আমাদের অনেক প্রেসার করা হয়, আর এখন আলুর দাম নেওয়ার মতো কোনো লোক নেই। আলুর বাজার চাঙা করতে উদ্যোগ নিতে হবে সরকারকে, এমন দাবি জানিয়েছেন হিমাগার কর্তৃপক্ষ। বর্তমানে
এবছরে এই তারিখ পর্যন্ত আমাদের 9 থেকে 9,500 বস্তা আলু ডেলিভারি হয়েছে। এবারে কৃষকের হতাশার পাশাপাশি হিমাগার মালিকরাও বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। দিন দিন যেভাবে আলুর বাজার কমতেছে, কৃষকের ক্ষতি যেন না হয় সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় কৃষি বিপণন কর্মকর্তা। কৃষকদের যে অধিক পরিমাণে আলু উৎপাদিত হয় জয়পুরহাট জেলায়, এর জন্য দেশের জনগণের চাহিদা পূরণ করে বাইরে যাতে রপ্তানি করা যায়, এর জন্য কৃষকদেরকে আমরা নিয়মিত পরামর্শ প্রদান করছি। বহুবিধ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে আলুর চাহিদা ও দাম বাড়াতে সরকারকে উদ্যোগ নিতে হবে, এমন দাবি বাজার বিশেষজ্ঞদের। টিভিসি নিউজ ডেস্ক।